হ্যালো ফ্রেন্ডস, এটা নেক্সট ভিডিও বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের। তো শুরু করা যাক। প্ল্যান্টস, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই অ্যান্ড অ্যানিম্যাল হুজ জিনস হ্যাভ বিন অল্টার্ড বাই ম্যানিপুলেশন আর কল্ড জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, GMO. GM plants have been useful in many ways. Genetic modification has, তো উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রাণী যাদের জিনকে মডিফাই করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে, যাদের কোষের জিনের মধ্যে বাইরের কোনো জিন যুক্ত করা হয়েছে, তো সেই সমস্ত জীবগুলোকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা GMO. তো এই GMO যে উদ্ভিদ আছে, তারা এখানে আমরা সেটা নিয়ে পড়ব, উদ্ভিদ বিষয়। তো তারা অনেক কাজে ব্যবহৃত হয়। তো সেগুলো দেখা যাক কী কী উপায় বা কী বেশি আমাদের সুবিধা হবে এই যে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে। তো দেখা যাক কী আছে। এক, মেড ক্রপস মোর টলারেট টু অ্যাবায়োটিক স্ট্রেস, কোল্ড, ড্রপড, সল্ট, হিট। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি হয়, তারা এই যে পরিবেশের যে সমস্ত চাপগুলো আছে, বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ আছে, তাদের প্রতি তারা খুব সহজে টলারেট করতে পারে, সহ্য করতে পারে। যেমন এই যে প্রচণ্ড ঠান্ডা, তারপর খরা, প্রচণ্ড গরম, সল্ট, খুব লবণাক্ত এলাকা, প্রচণ্ড গরম, এগুলো কিন্তু সহ্য করতে পারে এই জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদগুলো। রিডিউসড রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড, পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপস। এর ফলে কী হবে, জেনেটিক্যালি মডিফাইড যে উদ্ভিদগুলো আছে তাদের কেমিক্যালস দরকার পড়ে না, যেহেতু এতে জিনগতভাবে তো এদেরকে পরিবর্তন করা হচ্ছে। যেমন বিটি কটন, তাদের জিনগত পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, এর ফলে কী হচ্ছে, অন্য ইনসেক্ট এদেরকে অ্যাটাক করতেই পারছে না, তাহলে এই কেমিক্যালসের কোনো দরকারই নেই। 3, হেল্পড টু রিডিউস পোস্ট হার্বাল লসেস। অনেক ক্ষেত্রে কী হয় যে চাষবাস তো করলাম, কিন্তু যখন এদেরকে হারভেস্ট করা হয়, মানে এদেরকে কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়, তখন কিন্তু অনেক লস হয়, অনেকভাবে এগুলো কী হয়, ব্যয় হয়ে যায়, সঠিকভাবে কালেক্ট করা যায় না। কিন্তু এই জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি করা হয়, তাদের কোনো লস হয় না, খুবই ন্যূনতম। 4 নম্বর কি, ইনক্রিজড এফিসিয়েন্সি অফ মিনারেল ইউজেস বাই প্ল্যান্ট, দিস প্রিভেন্ট আর্লি এক্সহশন অফ ফার্টিলিটি অফ সয়েল। তো এদের কী হচ্ছে যে এই যে উদ্ভিদরা এই যে মিনারেলকে বা বিভিন্ন রকমের যে খনিজ পদার্থ উদ্ভিদরা মূলের মাধ্যমে শোষণ করছে, তো সেই যে এফিসিয়েন্সি সেটাকে বৃদ্ধি করে, তার যে শোষণ করার ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে, এবং এর ফলে কী হয় যে মাটির যে ফার্টিলাইজেশন বা যে শস্য উৎপাদন করার ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো উদ্ভিদগুলোকে এমনভাবে মডিফাই করা হয় যে এরা খনিজ পদার্থগুলোকেও সহজে শোষণ করতে পারে এবং মাটির যে ফার্টিলিটি সেটা বাড়ায়। তারপরে আছে এনহ্যান্সড নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড, গোল্ডেন রাইস, ভিটামিন এ এনরিচড রাইস। তাছাড়া নিউট্রিশনাল ভ্যালু বাড়ানো যেতে পারে, যেমন গোল্ডেন রাইস, যেটা একটা জেনেটিক্যালি মডিফাইড রাইস বা চালের বা ধান যেটা আছে, সেখান থেকে যে চালটা তৈরি হয় গোল্ডেন রাইস, তার মধ্যে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে, তাহলে ভিটামিনও বাড়ানো হচ্ছে। তাহলে কত উপকার জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি করা হচ্ছে সেগুলো। In addition to these, GM has been used to create tailor-made plant to supply alternative resources to industries in the form of starch, fuels, pharmaceuticals. এর পাশাপাশি জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে কী হচ্ছে, টেলার মেড প্ল্যান্টস, যে নিজের হাতে তৈরি করা উদ্ভিদ, আমার মতো নিজের রোবট, মানে আমি যেরকম চাইছি সেরকম বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি। যেমন টেলাররা কি নিজের মতো করে জামা কাপড় তৈরি করে, নিজের মতো বৈশিষ্ট্য দান করে, ঠিক একই রকমভাবে আমি যেরকম চাইছি একটা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্য হবে, সেরকম বৈশিষ্ট্য, সেরকম জিনগুলোকে সিলেক্ট করছি, তার মধ্যে ইনপুট করছি, তারপর সেই উদ্ভিদটা সেরকম বৈশিষ্ট্য দিচ্ছে। তো এইরকম উদ্ভিদ, এবং এর ফলে কী হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে উন্নত হয়েছে। এই যেমন ইন্ডাস্ট্রির যেরকম উদ্ভিদ চাইছে সেরকম উদ্ভিদ পাচ্ছে, যেরকম ফল চাইছে সেরকম ফল পাইছে, ইন দ্য ফর্ম অফ স্টার্চ, ফুয়েলস, ফার্মাসিউটিক্যালস। এর ফলে যেরকম স্টার্চের পরিমাণ বাড়ানো যাচ্ছে, ফুয়েল জ্বালানির পরিমাণ ব্যবহার যাচ্ছে, ওষুধ তৈরি করা যাচ্ছে, তো অনেক উপকার। নিজের মতো তৈরি করা মানে ব্যাপারটা তো আলাদা। সাম অফ দ্য অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার দ্যাট ইউ উইল স্টাডি ইন ডিটেল আর দ্য প্রোডাকশন অফ পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট হুইচ কুড বি ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ পেস্টিসাইড ইউজ। তো অনেক ব্যবহার আছে, তার মধ্যে একটা হচ্ছে পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করা।
যে এমন কিছু উদ্ভিদ তৈরি করা যাদের উপর পেস্ট মানে এই যে ক্ষতিকারক কীটপতঙ্গ এরা অ্যাটাক করতে পারবে না, এরা তাদের উপর ক্ষতি করতে পারবে না। এবং এর ফলে কী হবে, পেস্টিসাইড ব্যবহার করার দরকার নেই। বিটি টক্সিন ইজ প্রডিউসড বাই এ ব্যাকটেরিয়াম কল ব্যাসিলাস থুরিনজেন্সিস, বিটি ফর শর্ট। তো বিটি টক্সিন একটা এক্সাম্পল হচ্ছে বিটি কটন। তো তার আগে এটা কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখা যাক। বিটি টক্সিন এটা হচ্ছে একটা কেমিক্যাল যেটা একটা ব্যাকটেরিয়া তৈরি করে, সেটা হলো ব্যাসিলাস থুরিনজেন্সিস। তাহলে ব্যাসিলাস থুরিনজেন্সিস শর্টে যাকে বিটি বলা হয়, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা উৎসেচক তৈরি করে, এটা কেমিক্যাল তৈরি করে, এটা একটা কেমিক্যাল তৈরি করে, রাসায়নিক পদার্থ তৈরি করে যেটা হলো বিটি টক্সিন। তো এটা একটা ক্ষতিকারক রাসায়নিক, ঠিক আছে। বিটি টক্সিন জিন হ্যাজ বিন ক্লোনড ফ্রম দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড বিন এক্সপ্রেসড ইন প্ল্যান্ট টু প্রোভাইড রেজিস্ট্যান্স টু ইনসেক্ট উইথাউট দ্য নিড ফর ইনসেকটিসাইড। তো এই বিটি টক্সিন যে কেমিক্যালসটা তৈরি করছে, যে জিনটা, সেই জিনটাকে এই বিটি ব্যাকটেরিয়া থেকে আলাদা করা হয়েছে। আলাদা করার পরে সেই জিনটাকে, সেই জিনের যে পার্ট আছে বা ডিএনএটাকে কী করা হলো, উদ্ভিদের মধ্যে ট্রান্সফার করা হলো, উদ্ভিদের কোষের মধ্যে ট্রান্সফার করা হলো, উদ্ভিদের যে জিন আছে তার মধ্যে ট্রান্সফার করা হলো। এর ফলে কী হলো, এই যে উদ্ভিদটা তারাও টক্সিন তৈরি করবে, বিটি টক্সিন, তার মধ্যে গ্রো করবে, সেটা তো আগের চ্যাপ্টারে পড়েছি। তো গ্রো করার ফলে তারাও বিটি টক্সিন তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। এবং এই যে বিটি টক্সিনটা আছে এর ফলে কি, সেই উদ্ভিদে আর কোনো ব্যাকটেরিয়া, অন্য কোনো কীটপতঙ্গ অ্যাটাক করতে পারবে না। এবং তার ফলে কি, আর ইনসেকটিসাইডের দরকার পড়বে না, আর কোনো কেমিক্যালসের দরকার পড়বে না। ইন এফেক্ট ক্রিয়েটেড বায়োপেস্টিসাইড। তো এটা একটা কি, বায়োপেস্টিসাইড হিসেবে কাজ করছে, নিজেই পেস্টিসাইড হিসেবে কাজ করছে। এক্সাম্পল হচ্ছে বিটি কটন, বিটি কর্ন, রাইস, টমেটো, পটেটো, সোয়াবিন। তো অনেকগুলো এরকম আছে, বিটি কটন আছে, বিটি কর্ন আছে, রাইস চাল আছে, টমেটো আছে, পটেটো আলু আছে, সোয়াবিন আছে। এদের সবার মধ্যে কী হয়েছে, এই সমস্ত সোর্সের মধ্যে ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া থেকে যে জিনটা বিটি টক্সিন তৈরি করছে সেটাকে আলাদা করা হয়েছে। তারপর এটা হয়তো কটন, তুলো, তার কোষকে নেওয়া হয়েছে, সেই কোষের যে জিন আছে তার মধ্যে এই বিটির জিনটাকে যুক্ত করা হয়েছে, তারপর সেটাকে ক্লোন করা হয়েছে, সংখ্যায় বাড়ানো হয়েছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। সে পিসিআর হতে পারে, টিডিএনএ হতে পারে, রেট্রোভাইরাস হতে পারে। তো বিভিন্ন রকম, রেট্রোভাইরাস হবে না যেহেতু এটা প্ল্যান্ট। তো যাই হোক, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংখ্যা বাড়ানো হয়েছে। তারপরে এটা আবার বিটি টক্সিন তৈরি করবে তার মধ্যে, এবং তার ফলে তাকে ইনসেক্ট অ্যাটাক করতে পারবে না, ইনসেকটিসাইডের দরকার পড়বে না, এটা নিজেই ইনসেকটিসাইড হিসাবে কাজ করবে। তো এবার বিটি কটনটা ডিটেলসে পড়ানো হবে এখানে, দেখা যায়। বিটি কটন, সাম strains of Bacillus thuringiensis produce protein that kill certain insects such as lepidopterans, যাকে বলে টোবাকো বার্ডওয়ার্ম, আর্মিওম, কোলিওপটেরন্স বিটলস অ্যান্ড ডিপটেরন্স ফ্লাইজ, মসকিটো। তো ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া আছে, এটা একটা টক্সিন তৈরি করে, বিটি টক্সিন। তো এই বিটি টক্সিন কি, কিছু কিছু কীটপতঙ্গ আছে যাদেরকে মেরে ফেলে। কোন কোন কীটপতঙ্গ, আমরা তো পড়লাম কীটপতঙ্গ, কোন কোন কীটপতঙ্গ, এটা এবার এখানে এক্সাম্পল দেওয়া আছে। লেপিডোটেপটেরন্স। তো লেপিডোটেরান্সের মধ্যে কী কী আছে, টোব্যাকো বার্ডওয়ার্ম, আর্মিওম, এই দুটো এক্সাম্পল। কোলিওপটেরন্স, তার মধ্যে আছে বিটল। ডিপটেরান্স, তার মধ্যে ফ্লাইজ, মসকিটো, মশা মাছি, এদেরকে কিল করে। এই সমস্ত কীটপতঙ্গকে কিল করছে কে, ব্যাসিলাস থুরিনজেন্সিস। কিসের মাধ্যমে, বিটি টক্সিন একটা কেমিক্যালসের মাধ্যমে। এবার কী হচ্ছে, বিট থুরিনজেন্সিস ফর্মস প্রোটিন ক্রিস্টাল ডিউরিং এ পার্টিকুলার ফেজ অফ দেয়ার গ্রোথ। ব্যাসিলাস থুরিনজেন্সিস তাদের গ্রোথের সময় একটা প্রোটিন তৈরি করে, এক ধরনের প্রোটিন তৈরি করে, তার ক্রিস্টাল তৈরি করে, প্রোটিন ক্রিস্টাল মানে যার নির্দিষ্ট আকার আকৃতি আছে। দিস ক্রিস্টাল কন্টেন এ টক্সিন ইনসেকটিসাইডাল প্রোটিন। তো এর মধ্যে এক ধরনের টক্সিন থাকে, এক ধরনের বিষ জাতীয় পদার্থ থাকে যেটাকে বলা হয় ইনসেকটিসাইডাল প্রোটিন। হোয়াই ডাজ দিস টক্সিন নট কিল দ্য ব্যাসিলাস। এই টক্সিনটা তো ব্যাসিলাসের মধ্যে আছে, তো ব্যাসিলাস ব্যাকটেরিয়াটাকে কেন কিল করছে না? কারণ ব্যাসিলাস ব্যাকটেরিয়া নিজে উৎসেচকের দ্বারা মানে কি সেটা অ্যাটাক করতে পারছে না, তার জেনেটিক মডিফিকেশন আছে সেভাবে তৈরি। অ্যাকচুয়ালি দ্য বিটি টক্সিন প্রোটিন exist as inactive prototoxin, but once an insect ingests the inactive toxin, it is converted into an active form of toxin due to the alkaline pH of the gut, which solubilizes the crystal. তো না,
একটা আলাদা একটা অ্যান্সার আছে, সেটা হলো ইন্টারেস্টিং অ্যান্সার, যে এই যে বিটি টক্সিন তৈরি করছে ব্যাসিলাস থুরিনজেনসিস, তো এটা এই ব্যাসিলাস থুরিনজেনসিসটাকে কিল করছে না কেন? কারণ এই বিটি টক্সিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এবং ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকার জন্য প্রোটক্সিন হিসাবে থাকে ইনঅ্যাক্টিভ অবস্থা, এর জন্য যেটা ব্যাসিলাস থুরিনজেনসিসকে কিল করছে না। কিন্তু যখন এই যে ইনসেক্টগুলো আছে, লেপিডোপ্টেরান্স, কোলিওপ্টেরান্স, ডিপটেরান্স, এরা যখন এই বিটিটাকে করে খেয়ে নেয়, এই ব্যাকটেরিয়াটাকে খেয়ে নেয়, তখন এই বিটি টক্সিনটা তাদের দেহে প্রবেশ করে, এবং তাদের দেহে প্রবেশ করার ফলে সেই কীটপতঙ্গের মধ্যে যে অ্যালকালাইন পিএইচ আছে, ক্ষারীয় পিএইচ, মানে ক্ষার পিএইচ যেখানে বেশি, তাদের গাটে, মানে তাদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, সেখানে পিএইচ বেশি আছে, সেখানে যায়, এবং সেখানে যাওয়ার ফলে এটা সলিবল হয়ে যায়, সলিবল হয়ে যাওয়ার জন্য এটা অ্যাক্টিভ হয়ে যায়। সলিবল মানে দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ সেখানকার যে ক্ষার আছে সেই ক্ষার এটাকে ডাইজেস্ট করে দেয়, ডাইজেস্ট করার ফলে এটাই অ্যাক্টিভ হয়ে যায়। দ্য অ্যাক্টিভেটেড টক্সিন বাইন্ডস টু দ্য সারফেস অফ মিডগাট এপিথেলিয়াল সেল। তারপরে এই অ্যাক্টিভেটেড টক্সিনটা সেই কীটপতঙ্গের যে মিডগাট আছে, যেদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়। তাদের যে মিড পার্ট বা মিডগাট, সেখানকার যে এপিথেলিয়াল সেল আছে, সেলের তো অনেক পার্ট আছে জানো, সেলের মানে সেল লেয়ারের টিস্যুর, তো এপিথেলিয়াল সেলে অ্যাটাক করবে অ্যান্ড ক্রিয়েটস পোর, এবং সেখানে অনেকগুলো ছিদ্র তৈরি করবে, দ্যাট কজেস সেল সোয়েলিং, এবং এর ফলে কী হলো, সেটা বেড়ে যাবে, সাইজে ফুলে যাবে সেই কোষগুলো, অ্যান্ড লাইসিস, এবং তারপর সেটা ফেটে যাবে, অ্যান্ড ইভেনচুয়ালি কজ ডেথ অফ দ্য ইনসেক্ট, এবং এর ফলে ইনসেক্টটা মারা যাবে। তো সেলগুলো ফুলে যাবে, ফুলে যাওয়ার পর তার লাইসিস হবে, লাইসিস হয়ে সেলগুলো মারা যাবে। তো বিটি কটন এভাবে তৈরি হলো। তো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এটা জাস্ট একবার বলে দিচ্ছি যে ব্যাসিলাস থুরিনজেনসিস এটা একটা ব্যাকটেরিয়া, এটা বিটি টক্সিন তৈরি করে, যেটা একটা ক্ষতিকারক টক্সিন। এটা কিছু ব্যাকটেরিয়া, এটা কিছু কীটপতঙ্গ আছে যাদের উপর অ্যাটাক করে। তো কীভাবে অ্যাটাক করে, তো এটা প্রথমে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাই নিজেকে অ্যাটাক করছে না নিজের উপরে, কিন্তু যখন এই ইনসেক্টগুলো এই বিটি টক্সিনগুলোকে নিজের মধ্যে নেয়, এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে, তখন এই বিটি টক্সিনগুলো তাদের যে ইতে আছে, গাট আছে, সেখানে যায়, সেখানে অ্যালকালাইন পিএইচ থাকে, মানে ক্ষারীয় পিএইচ থাকে, সেখানে এটা দ্রবীভূত হয়, তারপরে এটা রিলিজ হয়ে যায়, রিলিজ হওয়ার পরে এবং এটা কী করে, সেখানে ছিদ্র তৈরি করে, ছিদ্র তৈরি করার ফলে সেই ইনসেক্টগুলো, কীটপতঙ্গগুলো ফুলে যায়, তারপর সেটা ফেটে যায়, ফেটে গিয়ে মারা যায়। Specific BT toxin genes were isolated from Bacillus thuringiensis and incorporated into the several crop plants such as cotton. তো এই ব্যাসিলাস থুরিনজেন্সিস থেকে বিটি টক্সিনকে আলাদা করা হয়, তারপরে তার সেই জিনটাকে কটনের যে জিন আছে তার সঙ্গে যুক্ত করা হয়, কটনের যে ডিএনএ আছে, জেনেটিক ম্যাটেরিয়াল, তার সঙ্গে যুক্ত করা হয়। দ্য চয়েস অফ জিন ডিপেন্ড আপন দ্য ক্রপ অ্যান্ড দ্য টার্গেটেড পেস্ট, অ্যাজ মোস্ট বিটি টক্সিন আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক। তো কোন টাইপের জিন্স আমরা কালেক্ট করবো সেটা নির্ভর করে কোন উদ্ভিদের উপর সেটা প্রয়োগ করছি, তার উপর কোন টাইপের কীটপতঙ্গ সেই উদ্ভিদটাকে অ্যাটাক করছে তার উপর। যেহেতু এই বিটি টক্সিন ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক, যে এই বিটি টক্সিন আগে যে কিছু কিছু কীটপতঙ্গ বলা হলো তাদের উপরই অ্যাটাক করে, অন্য অন্য কীটপতঙ্গের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এখন যদি আমরা চাই যে এই কীটপতঙ্গ, এই উদ্ভিদগুলো আগের যে কীটপতঙ্গগুলো উল্লেখ করা হয়েছে তাদের থেকে বাঁচাতে চাই, তখন বিটি টক্সিন দিতে হবে। যদি অন্য কোনো কীটপতঙ্গের হাত থেকে বাঁচাতে চাই তাহলে অন্য কোনো জিন দিতে হবে। দ্য টক্সিন ইট কোডেড বাই এ জিন CRY1SC নেমড অ্যাজ ক্রাই। তো এই টক্সিনের মধ্যে তো একটা জিন থাকে, আমরা বারবার বলছিলাম, তো সেই জিনটার নাম হচ্ছে CRY1SC, যাকে সংক্ষেপে বলে ক্রাই, ঠিক আছে, এটা মনে রাখবে, বিটি টক্সিনের যে জিনটার নাম। There are a number of them. For example, the protein encoded by the gene CRY1SC and CRY2AB control the cotton bolons. That of CRY1AB control the corn borers. তো কোন টাইপের প্রোটিন তৈরি করছে সেটাও মানে এক জিন বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। তো যে প্রোটিনটা কটন বোলওয়ার্মসকে মানে কন্ট্রোল করবে সেটা হলো CRY1SC আর CRY2AB, আর যে প্রোটিনটা কর্ন বোরারকে কন্ট্রোল করবে সেটা হলো CRY1AB। তো এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। তো এখানে ছবি দেওয়া আছে, এই যে কটন বোলওয়ার্ম এদেরকে ডিস্ট্রয় করে দিচ্ছে, আর ফুললি ম্যাচিউর কটন বল, কিন্তু তারপরে
এই যে এগুলো দেওয়ার ফলে, এই যে বিটি টক্সিন ইউজ করার ফলে ম্যাচিউর কটন বল তৈরি হয়েছে। পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট। তো উদ্ভিদকে কীভাবে পেস্ট রেজিস্ট্যান্ট করা যায়, মানে যাতে কোনো রকমের পেস্ট, কোনো রকম কীটপতঙ্গ তাকে অ্যাটাক করতে না পারে। সেভারেল নিমাটোড প্যারাসাইট, এ ওয়াইড ভ্যারাইটি অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ইনক্লুডিং হিউম্যান বিংস। তো এগুলো কার উপর করা হচ্ছে, যে বিভিন্ন নিমাটোড প্যারাসাইট আছে, অনেক উদ্ভিদ প্রাণী আছে বা বিভিন্ন মানুষ আছে, তাদের উপর অ্যাটাক করে। তো এরকম একটা নিমাটোডের নাম হচ্ছে মেলোইডিগাইনি ইনকগনিটিয়া, ইনফেক্টস দ্য রুট অফ টোব্যাকো প্ল্যান্টস অ্যান্ড ক্রজেস এ গ্রেট রিডাকশন ইন ইল্ড। তো এরকম একটা নিমাটোড প্যারাসাইটের নাম আছে মেলোডিগাইনি ইনকগনিটিয়া। তো এটা কী করে, যেটা যে তামাক গাছ আছে তার মূলের উপরে অ্যাটাক করে, এবং এর ফলে কী হয়, যে তামাক গাছগুলোকে নষ্ট করে দেয় এবং তার প্রোডাকশনটাকেও কমিয়ে দেয়। সেটা যতটা উৎপাদন করা উচিত ততটা উৎপাদন করতে পারে না। A novel strategy was adopted to prevent this infestation, which was based on the process of RNA interference. তো এর জন্য একটা ইম্পর্টেন্ট পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে RNA ইন্টারফিয়ারেন্স। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সো এখানে কী হয়, এই RNA ইন্টারফিয়ারেন্সে দেখা যাক, এটা একটা নতুন বিষয় এবং অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, ভালো করে মনোযোগ দিয়ে এটা পড়বে তোমরা। RNA interference takes place in all eukaryotic organism as a method of cellular defense. তো RNA ইন্টারফারেন্স সমস্ত ইউক্যারিওটিক অর্গানিজমেই হয়ে থাকে, সমস্ত ইউক্যারিওটিক কোষেই হয়ে থাকে, জীবেই হয়ে থাকে, এবং এটা কী হিসাবে কাজ করে, সেলুলার ডিফেন্স হিসাবে কাজ করে। তো কীভাবে করে দেখি। দিস মেথড ইনভলভ সাইলেন্সিং অফ এ স্পেসিফিক mRNA ডিউ টু এ কমপ্লিমেন্টারি ডবল স্ট্যান্ডার্ড RNA molecule that binds to and prevent translation of the mRNA বা সাইলেন্সিং। তো এটার যে নীতি সেটা কি, যে mRNA থেকে তো প্রোটিন তৈরি হয়, আমরা এটা জানি যে mRNA সেখান থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে, ঠিক আছে। তো এই mRNA কোনো একটা নির্দিষ্ট mRNAটাকে সাইলেন্স করে দেয়, মানে যাতে mRNA থেকে প্রোটিন তৈরি করতে না পারে। কীভাবে সাইলেন্স করে না, তো কমপ্লিমেন্টারি ডবল স্ট্যান্ডার্ড RNA তৈরি করে। তো যে mRNA তৈরি আছে আগে থেকে, তার কমপ্লিমেন্টারি একটা ডবল স্ট্যান্ডার্ড RNA তৈরি করলো, এবং এর ফলে কী হলো, যে এর ফলে এটা এই যে mRNA আছে যেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছিলো, সেটা আর প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ কমপ্লিমেন্টারি একটা ডবল স্ট্যান্ডার্ড RNA তৈরি হয়, সেটা সেই mRNAর সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং তার ফলে সেটা আর প্রোটিন তৈরি করতে পারে না। এভাবে একটা প্রোটিন তৈরিকে বাধা দান করছে। কীভাবে, একটা mRNAকে সাইলেন্স করার মাধ্যমে। mRNAকে কেন সাইলেন্স করছে, কারণ mRNA থেকেই প্রোটিন তৈরি হয়, কী হিসাবে, ট্রান্সলেশন করে। কী হিসাবে বন্ধ করছে, ডবল স্ট্যান্ডার্ড RNA তৈরি করার মাধ্যমে। The source of this complementary RNA could be from an infection by viruses having RNA genome or mobile genetic element transposons that replicate via RNA intermediate. তো এই যে ডবল স্ট্যান্ডার্ড RNA বা কমপ্লিমেন্টারি RNA, এটা তো বাইরে থেকে দিতে হচ্ছে, তো এটা কোথা থেকে পাচ্ছে, এই যে ডবল স্ট্যান্ডার্ড RNA যেটা mRNAটাকে সাইলেন্স করে দেবে। তো এটা মানে এটা কিছু ভাইরাসকে ইনফেকশন করে, কিছু ভাইরাস আছে যার মধ্যে এই কমপ্লিমেন্টারি RNA আছে, তো সেটা এই RNA জিনোম আছে, এই কমপ্লিমেন্টারি RNA জিনোম আছে, সেটাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, সেটা অ্যাটাক করতে পারে তার উপর, সেই উদ্ভিদের উপর, সেই প্রাণীর উপর, এবং তার ফলে সেটা সেই কমপ্লিমেন্টারি RNAটা প্রদান করতে পারে। আর কি উপায় আছে, মোবাইল জেনেটিক এলিমেন্টস বা ট্রান্সপোজন প্রক্রিয়ার মাধ্যমে আর্টিফিশিয়ালি এই ডবল স্ট্যান্ডার্ড RNA বা কমপ্লিমেন্টারি RNAগুলোকে ইচ্ছাকৃতভাবে সেই প্ল্যান্ট বা সেই অ্যানিম্যালের মধ্যে, কোষের মধ্যে প্রবেশ করানো যেতে পারে। তো এর জন্য বিভিন্ন মেথড ছিল, জিন গান ছিল, আরও অনেক উপায় ছিল। তো এরকম একটা প্রসেস হচ্ছে ট্রান্সপোজন, যেটা রেপ্লিকেট করবে এবং RNA ইন্টারমিডিয়েটের মাধ্যমে রেপ্লিকেট করবে এবং ডবল স্ট্যান্ডার্ড RNA তৈরি করবে, তারপর সেটা mRNAটাকে সাইলেন্স করে দেবে। ইউজিং agrobacterium vector, nematode specific genes were introduced into the host plant. তো এই যে বললাম, এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টর, এটা ভেক্টর হিসেবে কাজ করবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, তার মধ্যে সেই নিমাটোড স্পেসিফিক জিনটাকে ইন্ট্রোডিউস করা হবে এবং হোস্ট প্ল্যান্টের মধ্যে প্রবেশ করানো হবে। সেটা আমরা আগেই পড়েছি, যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম আছে, এটা একটা ব্যাকটেরিয়া, তার একটা পার্টকে কাট করা হলো, নিমাটোড স্পেসিফিক একটা জিন যেটা বাইরে থেকে অন্য কোনো পার্ট থেকে নেওয়া হলো,
তারপর এটা এই জায়গাতে ট্রান্সফার করা হলো, তারপর এটাকে কাট করে বের করানো হলো, আর এই জিনটাকে এখানে ট্রান্সফার করা হলো, তারপর সেটাকে অন্য একটা প্ল্যান্টের মধ্যে প্রবেশ করানো হলো, অন্য একটা প্ল্যান্টের মধ্যে, হোস্ট প্ল্যান্টের মধ্যে প্রবেশ করানো হলো। দ্য ইন্ট্রোডাকশন অফ ডিএনএ ওয়াজ সাচ দ্যাট ইট প্রডিউসেস বোথ সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স আরএনএ ইন দ্য হোস্ট সেল। তো এই যে অ্যাগারোব্যাকটেরিয়ামের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা বা যে ডিএনএটা পাঠালাম, আরএনএও পাঠাতে পারি, তো ডিএনএ পাঠিয়েছি, তো ডিএনএটা পাঠালাম, তো সেটা কি, যেটা সেন্স এবং অ্যান্টিসেন্স আরএনএ তৈরি করবে। একটা কোষের মধ্যে দুই রকমের আরএনএ তৈরি করবে, একটা সেন্স, একটা অ্যান্টিসেন্স। দিস টু আরএনএ বিং কমপ্লিমেন্টারি টু ইচ আদার ফর্মেল এ ডবল স্ট্যান্ডার্ড আরএনএ। তো এই যে আরএনএ, দুটো আরএনএ আছে, সেন্স এবং অ্যান্টিসেন্স আরএনএ, এই দুটো একে অপরের কমপ্লিমেন্টারি হওয়ার জন্য যুক্ত হবে এবং ডবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবে। দ্যাট ইনিশিয়েটেড আরএনএ ইন্টারফারেন্স, এবং এবং এটা কী করবে, আরএনএ ইন্টারফারেন্স তৈরি করবে, অর্থাৎ কি এটা এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে যাবে, এমআরএনএকে প্রোটিন তৈরি করতে দেবে না। অ্যান্ড দ্য সাইলেন্সড দ্য স্পেসিফিক এমআরএনএ অফ দ্য নিমাটোড, এবং নিমাটোডের যে স্পেসিফিক এমআরএনএ ছিল, মানে যে এমআরএনএটা প্রোটিন তৈরি করছিল, সেই এমআরএনএটাকে সাইলেন্স করে দেবে। কীভাবে, তার সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তাকে আর প্রোটিন তৈরি করতে দেবে না। The consequence was that the parasite could not survive in a transgenic host expressing a specific interfering RNA. তো এর ফলে কী হতে পারে, যে এই যে প্যারাসাইটটা আছে সেটা আর হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারবে না, কারণ যে প্রোটিনটা তাকে সার্ভাইভ করার জন্য প্রয়োজন ছিল, সেই প্রোটিনটা তো আর তৈরি হচ্ছে না, সেই এমআরএনএটা তো সাইলেন্স হয়ে গেছে আরএনএ ইন্টারফারেন্সের মাধ্যমে। তো এর ফলে কী হবে, সে আর নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, মানে সে আর বাঁচতে পারবে না। দ্য ট্রান্সজেনিক প্ল্যান্ট দেয়ারফর গট ইটসেলফ প্রোটেক্টেড ফ্রম দ্য প্যারাসাইট, এবং এইভাবে সে সেই প্যারাসাইটের হাত থেকে রক্ষা পাবে। ঠিক আছে, তো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, হোস্ট প্ল্যান্ট জেনারেটেড ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ট্রিগার প্রোটেকশন এগেনস্ট নিমাটোড ইনফেকশন, যাতে নিমাটোড তাদেরকে ইনফেক্ট করতে না পারে। তো এখানে এ নম্বর ছবিতে রুট আছে একটা টিপিক্যাল কন্ট্রোল প্ল্যান্টসের, বিতে এই যে ট্রান্সজেনিক প্ল্যান্ট রুট 5 days আফটার ডেলিভারেট ইনফেকশন অফ নিমাটোড বাট প্রোটেক্টেড থ্রু নোবেল মেকানিজম। এইটাকে নোবেল মেকানিজম বলা হয়, যে আরএনএ ইন্টারফারেন্স, তার মাধ্যমে একটা এমআরএনএকে সাইলেন্স করা হচ্ছে, প্রোটিন তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে, এই যে মেকানিজম তাকে বলে নোবেল মেকানিজম। তো এই নোবেল মেকানিজমের মাধ্যমে দেখতে পাচ্ছ রুটগুলো সুস্থ আছে, কিন্তু এর আগে কী ছিল, রুটগুলো সম্পূর্ণরূপে ধ্বংস ছিল। তো আরএনএ ইন্টারফারেন্স ব্যাপারটা তাহলে বোঝা গেল। তারপরে আরেকবার তোমাদেরকে এবার সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, এবার তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। যে কিছু উদ্ভিদ আছে, তো তাদেরকে নিমাটোড প্যারাসাইট মানে নিমাটোড গোত্রের একটা পরজীবী আছে, অ্যাটাক করে, তাদের মূলে অ্যাটাক করে এবং তাদেরকে গ্রোথ করতে দেয় না, তাদের সংখ্যা কমিয়ে দেয়। তো এই নিমাটোড যে প্যারাসাইটটা আছে, পরজীবীটা আছে, সেটা একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন তৈরি করার মাধ্যমেই সে বেঁচে থাকে, সে অ্যাটাক করে এই প্ল্যান্টগুলোকে। সেই প্রোটিনটা যদি তৈরি করতে না পারে, তাহলে সে কিন্তু আর প্ল্যান্টকে অ্যাটাক করতে পারবে না, সে বাঁচতেও পারবে না, সে মারা যাবে। তো এবার এই নিমাটোড থেকে তাহলে এই উদ্ভিদদেরকে বাঁচানোর উপায়টা কী, নিমাটোডগুলোকে ধ্বংস করার উপায়টা কী? তো তারা যে প্রোটিনটা তৈরি করছে, সেই নিমাটোড যে প্রোটিন তৈরি করছে, সেটা যাতে না তৈরি করতে পারে, তো এর জন্য প্রোটিনটা যাতে তৈরি করতে না পারে, তার জন্য উপায় কী? তো বিজ্ঞানটা একটা উপায় খুঁজে পেয়েছে। তো কী? তো তারা দেখলো বিজ্ঞানরা যে এই যে প্রোটিন তৈরি করছে, সেটা তো একটা এমআরএনএ তৈরি করছে, নিমাটোডের মধ্যে আছে সেই এমআরএনএটা। সো এই এমআরএনএটাকে যদি আমরা সাইলেন্স করে দিতে পারি, তাহলে প্রোটিন তৈরি হবে না, প্রোটিন তৈরি না হলে নিমাটোডটা বাঁচতে পারবে না। তো তারা কী করলো, এই যে এমআরএনএটাকে তাকে সাইলেন্স করতে হবে। তো সাইলেন্স করার উপায়টা কী? সাইলেন্স করার উপায় হচ্ছে যে অন্য একটা আরএনএ তৈরি করতে হবে, যে আরএনএটা এই এমআরএনএর সঙ্গে কমপ্লিমেন্টারি হবে, তারপর যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গেলে ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেলে আর সেটা প্রোটিন তৈরি করতে পারবে না, আর সেটা ট্রান্সলেশন হবে না। তো তাহলে বাইরে থেকে এবারে, তো এই পদ্ধতিটা হলো আরএনএ ইন্টারফারেন্স, আর মেকানিজমটা হলো নোবেল মেকানিজম। তো এবার তাহলে বিজ্ঞানটা ভাবছে যে এই যে আরএনএ সেটা কোথায় পাবো, না তো কি, তারা কী করলো, যে একটা ব্যাকটেরিয়া পেলো, ব্যাকটেরিয়া, তার মধ্যে একটা ডিএনএ নিল, সেই ডিএনএটাকে প্ল্যান্টের মধ্যে প্রবেশ করালো, এই নিমাটোডের মধ্যে প্রবেশ করালো। তো এর ফলে কী হলো, যে নিমাটোডের মধ্যে গিয়ে প্ল্যান্টের মধ্যে প্রবেশ করালো, এরপরে কী হলো, তার প্ল্যান্টের মধ্যে গিয়ে সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, যে আরএনএটা এমআরএনএটাকে সাইলেন্স করবে।
এইভাবে আরএনএ তৈরি হলো, দুটো আরএনএ তৈরি হলো, দুটো আরএনএ যুক্ত হয়ে ডবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হলো। ডবল স্ট্র্যান্ড আরএনএটা এবার এমআরএনএর সঙ্গে যুক্ত হলো, এমআরএনএটাকে সাইলেন্স করে দিল। এমআরএনএ আর প্রোটিন তৈরি করতে পারছে না। প্রোটিন তৈরি করতে না পারার জন্য এবার নিউমাটোড যেটা আছে সেটা আর বাঁচতে পারছে না, সেটা আর অ্যাটাক করতে পারছে না, সেটা মারা গেল। এভাবে উদ্ভিদটা নিউমাটোডের হাত থেকে রক্ষা পেল। এটা হলো ব্যাপার, ঠিক আছে? অত্যন্ত সিম্পল আকারে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম। পরের ভিডিওতে মেডিসিনের উপর কীভাবে বায়োটেকনোলজি কাজ করে সেটা পড়বো। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের যে ফ্রেন্ডস আছে তাদের মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য।